আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের রক্ত পিপাসা তৃতীয় খণ্ড। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 1995 সাল। পার্ট 1। আরও এক কয়েল রশি, টর্চ ও কোলম্যান লণ্ঠন নেওয়ার জন্য হেলিকপ্টারে ফিরে এলো শামীম। রশিটা নিজের কাঁধে ঝুলিয়ে নিল সে, টর্চটা দিল ঝুলিয়াকে, কয়েকটা দেশলাই সহ কোলম্যান ধরিয়ে দিল হপকিন্সের হাতে। ট্যাঙ্কে গ্যাস ভরা আছে, অন্তত ঘন্টা 3 আলো পাবো। হাতের টর্চটা দেখালো জুলিয়া। আমি পথ দেখাই। কাজ ঝাঁকালো শামীম। খুশি হলাম। টানেলের ভেতর ইনকারা যদি কোনো ফাঁদ রেখে গিয়ে থাকে, আমি সেটা আটকা পড়তে চাই না। নরকে নামতে আপত্তি নেই, তবে আমার আগে কাউকে থাকতে হবে। জুলিয়া ঠোঁট ফুলালো। আপনি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন? তার গলায় অভিযোগ। হেসে উঠল রানা। বেশি বেশি ইন্ডিয়ানা জোন্স দেখার কুপল। টানেলের মুখ কতটুকু চড়া জানতে চাইল হপকিন্স। জুলিয়া হয়তো হামাগুড়ি দিয়ে ঢুকতে পারবেন, বলল রানা, তবে আমাদেরকে সাপ হতে হবে। পাহাড়ের চূড়া থেকে উকি দিয়ে ফাটলটার তলায় তাকালো জুলিয়া। চাচা পয়ান আর ইনকারা খাড়া পাহাড়ের উপর কয়েক টন সোনা তুলল, তারপর ইঁদুরের একটা গর্তের ভেতর নামিয়ে দিল। এই বিশ্বাস করা যায় না। পাহাড়ের গোড়ায় পুরনো যে ওয়াটার লাইন দেখেছি আমরা, তার উপর কোথাও নিশ্চয়ই একটা চড়া প্যাসেজ পেয়েছিল তারা। খুঁজে বের করতে কয়েক বছর লেগে যেতে পারে, বলল হপকিন্স। পাথর বা ভূমিধসে চাপা পড়ে গেছে। ভুলে যেও না 500 বছর আগের ঘটনা। রানা বলল, তাছাড়া ইনকারা অবশ্যই সেটা বদ্ধ করে রেখে গেছে। পুরুষটাকেও সামনে থাকতে চাইলেও রাজি হবে না জুলিয়া। পাথরের উপর হামাগুড়ি দেওয়া আর অন্ধকার গর্তের ভেতর মাথা গলানো তার কাজ। অভ্যস্ত সে। তার পিছনে থাকলো হপকিন্স আর শামীম, সব শেষে রানা। টানেলের ভেতর আমি যদি চাপা পড়ি, তুমি আমাকে উদ্ধার করবে তো? রানাকে জিজ্ঞেস করলো শামীম। যখন দেখব আমাকে উদ্ধার করার লোক আছে, জবাব দিল রানা। পাথুরে ধাপে অদৃশ্য হয়ে গেছে জুলিয়া আর হপকিন্স। দ্বিতীয় ড্যামোনিও ডেল মুয়ার্স পরীক্ষা করছে। এই সময় ওদের পাশে এসে দাঁড়ালো শামীম আর রানা। প্রকাণ্ড দানবটার গায়ে মাছের আঁশ আছে, প্রতিটি আঁশে নকশা খোদাই করা। সেগুলো পরীক্ষা করে জুলিয়া বলল, প্রথম পিশাচটার চেয়ে এটার ইমেজগুলো অনেক ভালো অবস্থায় পাচ্ছি আমরা। অর্থ বের করতে পারবে? জিজ্ঞেস করলো হপকিন্স। সময় পেলে পারবো। দেখে মনে হচ্ছে খুব ব্যস্ত হাতে খোদাই করা হয়েছে। পাথুরে সরীসৃপের মাথা ও চোয়ালের দিকে তাকালো হপকিন্স। আগের দিনের মানুষেরা যে পাতালকে ভয় পেত, এটা অবাক হওয়ার মতো কোনো ব্যাপার না। এই পিশাচ ডায়রিয়া বাদিয়ে দেওয়ার মতো যথেষ্ট কুৎসিত। লক্ষ্য করেছেন? মনে হচ্ছে চোখগুলো যেন আমাদের প্রতিটি নড়াচড়া অনুসরণ করছে। ভালো হয়ে যান, সাবধান করে দিল শামীম। চোখটা লাল মূল্যবান রত্ন। ধুলো পরিষ্কার করে জুলিয়া বলল, বারগ্যান্ডি টোপাজ, সম্ভবত পূব আন্দেজের খনি থেকে তোলা। কোলম্যান লণ্ঠনটা মেঝেতে নামিয়ে রাখলো হপকিন্স। পাম্প করে ফুয়েল প্রেসার বাড়ালো, তারপর দেশলাই জেলে আগুন ধরালো ম্যান্টলে। 30 ফুট পর্যন্ত দুদিকেই উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে উঠল প্যাসেজ। লণ্ঠন তুলে পিশাচটার দিকে তাকালো সে। দ্বিতীয় পিশাচের কি দরকার ছিল? মুগ্ধ হয়ে লক্ষ্য করল দানবটা এমন নতুন লাগছে যেন কাল বা পরশু তৈরি করা হয়েছে। সরীসৃপের
মাথায় হাত বুলালো রানা। বিমা, বলল ও। প্রথমটাকে কেউ যদি পাশ কাটিয়ে আসে, এটা তাকে বাধা দেবে। থুতু দিয়ে রুমালের একটা কোণ ভিজিয়ে টোপাজ চোখ দুটো মুছল জুলিয়া। অদ্ভুত ব্যাপার হলো, প্রাচীন যুগের বহু কালচার একটার সঙ্গে অপরটার ভৌগোলিক বা অন্য কোনো মিল নেই, অথচ একই মিথ নিয়ে হাজির হয়। ভারতে যেমন যক্ষের ধন সম্পদ পাহারা দেয় কেউটে সাপ, এর মধ্যে আমি আশ্চর্য হবার মতো কিছু দেখছি না, বলল শামীম। 50 জনের মধ্যে 49 জনই সাপকে ভয় করে। পিসেসটাকে আরো কিছুক্ষণ পরীক্ষা করার পর প্যাসেজ ধরে সামনে এগোলো ওরা। নিচের পাতাল থেকে উঠে আসা স্যাঁতস্যাঁতে বাতাস লাগছে গায়ে, তা সত্ত্বেও ঘামতে শুরু করছে সবাই। হপকিন্স বলল, এই ট্যানেল তৈরি করতে নিশ্চয়ই ওদের কয়েক বছর লেগেছে। হাত তুলে লাইমস্টোন ছাদ ছুলো রানা। পাথর ভেঙে একেবারে নতুন তৈরি করেছে বলে মনে হয় না। ফাটল হয়তো একটা ছিলই, সেটাকে বড় করেছে ওরা। তাদের পরিচয় যাই হোক, লোকগুলো বেটে ছিল না। কিভাবে বলতে পারছেন? ছাদ দেখে মাথা নিচু করে রাখতে হচ্ছে না, মাথার উপর আরো 1 ফুট ফাঁক পাচ্ছি। দেওয়ালের গায়ে একটা অগভীর তাক দেখতে পেল হপকিন্স। ভেতরে বড় একটা প্লেট বসানো। ভেতরে ঢোকার পর এটা নিয়ে 3টে দেখলাম। কি কাজ এগুলোর? কেন এভাবে রাখা হয়েছে? ধুলো পরিষ্কার করলো জুলিয়া। চকচকে প্লেটে তার চেহারা ফুটে উঠল। পালিশ করা সিলভার রিফ্লেক্টর, বলল সে। ভেতরের গ্যালারি আলোকিত করার জন্য প্রাচীন মিশরীয়রা এই টেকনিক ব্যবহার করত। প্রবেশ মুখের কাছে একটা রিফ্লেক্টরে রোদ লাগে, সেই রোদ প্রতিফলিত হয়ে আরেকটা রিফ্লেক্টে লাগে। এভাবে ভেতরে চলে আসে আলো। তেলের কুপি জ্বাললে ধোয়া হয়। তারা কি জানতো পরিবেশটাকে দূষণের হাত থেকে রক্ষা করা হচ্ছে? বিড়বিড় করলো রানা। ওদের পায়ের শব্দ প্রতিধ্বনি তুলে ছড়িয়ে পড়ছে সামনে ও পেছনে। গা ছমছমে ভৌতিক পরিবেশ। সামনে কি আছে জানা নেই, শুধু জানে পাহাড়টায় হৃৎপিণ্ডে প্রবেশ করেছে ওরা। বাতাস এখানে এত বেশি স্যাঁতস্যাঁতে আর ভারী যে শ্বাস টানতে কষ্ট হচ্ছে ওদের। আরো প্রায় 150 ফুট এগিয়ে এসে ছোট একটা গুহায় ঢুকলো ওরা। সঙ্গে লম্বা গ্যালারি রয়েছে। পাতালের গভীরে একটা কবরস্থানই বলা যায় গুহাটাকে। পাথর কেটে ছোট ছোট ঘর বানানো হয়েছে। মোট 20টা মমি, সদৃশ্য কারুকাজ করা উলেন কাপড় দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়ানো। এরা ছিল বিশ্বস্ত প্রহরী, এমনকি মারা যাবার পরও গুপ্তধন পাহারা দিচ্ছে এমন এক সাম্রাজ্য থেকে স্বদেশীদের ফিরে আসার অপেক্ষায় আছে, যার এখন আর কোনো অস্তিত্ব নেই। মানুষগুলো ছিল তাল গাছ, বলল রানা। সম্ভবত 208 সেন্টিমিটার, মানে 6 ফুট 10 ইঞ্চি লম্বা। প্রাইম স্পোর্টস বাস্কেটবল খেলা থাকলে টিভির সামনে থেকে কার সাধ্য শামীমকে তোলে। সে বলল, বেঁচে থাকলে প্রত্যেকে ওরা $20 লাখ করে কামাতো বছরে। উলেন কাপড়ের নকশাগুলো খুঁটিয়ে পরীক্ষা করছিল জুলিয়া। সে বলল, শোনা যায় চাচা পয়েন্টরা সত্যি খুব লম্বা হতো। গুহার চারধারে চোখ ভোলালো রানা। একজনকে পাওয়া যাচ্ছে না। ওর দিকে অবাক হয়ে তাকালো হপকিন্স। কাকে? শেষ পাহারাদারকে। একে একে সবাই মারা যাওয়ার পর যে লোকটা তাদেরকে কবর দেওয়ার ব্যবস্থা করলো, সে কোথায়? লাশ সাজানো গ্যালারির সামনে আরো বড় একটা গুহা দেখা গেল। একবার চোখ বুলিয়েই জুলিয়া জানালো, মারা যাবার আগে এই জায়গাটা ব্যবহার করত প্রহরীরা। চওড়া বৃত্তাকার একটা টেবিল রয়েছে, সঙ্গে বেঞ্চ। টেবিলটা যে খাওয়া দাওয়ার কাজে ব্যবহার করা হতো তাতে কোনো সন্দেহ নেই। একটা সিলভার প্লেটে এখনো পড়ে রয়েছে বড় একটা পাখির হাড়। প্লেটটার পাশে সিরামিক মগ দেখা গেল। বিছানাগুলো দেওয়াল ঘেঁষা। কোনো কোনো বিছানায় এখনো নিখুঁতভাবে ভাঁজ করা রয়েছে পশমের তৈরি কম্বল।
হপকিন্স দেখতে পেল মেঝেতে চকচকে কি যেন একটা পড়ে রয়েছে। জিনিসটা তুলে কোলম্যানের আলোয় ধরল সে। কি ওটা? জানতে চাইল জুলিয়া। সোনার আংটি, কোনো নকশা নেই। লক্ষণ দেখে উৎসাহ বোধ করছি, বলল রানা। নিশ্চয়ই আমরা মেইন বল্টের কাছাকাছি চলে আসছি। উত্তেজনা বাড়ছে, সেই সঙ্গে দ্রুত হচ্ছে জুলিয়ার শ্বাস প্রশ্বাস। সবাইকে পেছনে ফেলে গুহা থেকে বেরিয়ে একটা টানেলের ভেতর ঢুকে পড়ল সে। টানেলের উপর খিলান আকৃতির সিলিং, তবে প্যাসেজটা এত সরু যে পাশাপাশি দুজন মানুষ দাঁড়াতে পারবে না। পাহাড়ের ভেতর দিয়ে একে বেঁকে নেমে গেছে কে জানে কোথায়। এক সময় পিছন থেকে শামীম জানতে চাইল, কারো কোনো ধারণা আছে কতদূর এলাম আমরা? আমার পা বলছে 10 কিলোমিটারের কম নয়, জবাব দিল জুলিয়া। প্রশ্নটা শুনে হঠাৎ ক্লান্ত বোধ করছে সে। লাশের গ্যালারি থেকে রওনা হবার সময় থেকে পাথুরে ধাপগুলো গুনতে থাকলো রানা। সি লেভেল থেকে সেরো এল ক্যাপেরোটের চূড়া মাত্র 500 মিটার উঁচু। আমার হিসেবে মরুভূমির নিচে চলে এসেছি আমরা। কতটা নিচে? 20 থেকে 30 মিটার। দ্যাট! শিউরে উঠে বিরক্তি প্রকাশ করল জুলিয়া। কি যেন আমার মুখে ঝাপটা মারল। আমারও, বলল শামীম। মনে হচ্ছে যেন একটা বাদর বমি করে ভিজিয়ে দিয়েছে আমাকে। এই ভেবে খুশি থাকো যে ভ্যাম্পায়ার প্রজাতির নয় ওটা, কৌতুক করলো রানা। টানেল ধরে আরো 10 মিনিট নামলো ওরা। তারপর হঠাৎ দাঁড়িয়ে পড়ল জুলিয়া। একটা হাত তুলে বাধা দিল সবাইকে। শুনুন, ফিস ফিস করল সে, আমি একটা শব্দ পাচ্ছি। কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বলল না বা নড়ল না। নিস্তব্ধতা ভাঙল শামীম, যার মনে হচ্ছে কেউ একটা ট্যাপ খুলে রেখে গেছে। কোন ঝর্ণা বা নদী? মৃদু গলায় বলল রানা। বৃদ্ধ বারটেন্ডারের কথা মনে পড়ে গেছে। যতই সামনে এগুলো ওরা, সচল পানির আওয়াজ ততই বাড়ল। বদ্ধ জায়গা, ভেতরে জোরালো শোনা যাচ্ছে। ইতিমধ্যে বাতাস যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে, আগের চেয়ে অনেক তাজা। ওদের এগোবার গতি বেড়ে গেল। প্রতিটি ভাগ গোড়ার সময় আশা করছে এটাই বোধহয় শেষ। তারপর অকস্মাৎ চড়া হয়ে গেল প্যাসেজ। দুদিকে দেওয়াল প্রসারিত হয়ে হারিয়ে গেছে অন্ধকারের ভেতর। ওরা দাঁড়িয়ে আছে যেন এক বিশাল ক্যাথেড্রালে। বোঝা গেল পাহাড়ের ভেতরটা অসম্ভব ফাঁপা। নারী কণ্ঠের তীক্ষ্ণ আর্তনাদ শোনা গেল। সেটার প্রতিধ্বনি শতগুণ হয়ে ফিরে এলো, যেন রক কনসার্ট অ্যাম্প্লিফায়ারের সাহায্যে আওয়াজটা বাড়ানো হয়েছে। চিৎকারটা জুলিয়ার গলা থেকে বেরিয়েছে। কাছাকাছি যাকে পেল তাকেই দুহাতে আঁকড়ে ধরল সে। ব্যথা পেয়ে উফ করে উঠল রানা। শামীম, যে সহজে ভয় পাওয়ার বান্দা নয়, দেখে মনে হলো আতঙ্কে কেঁদে ফেলবে। স্তম্ভিত পাথরে পরিণত হয়েছে হপকিন্স। লম্বা করা হাত স্থির শক্ত হয়ে গেছে লোহার মতো। শেষ মাথায় ঝুলছে কলম্যান লুণ্ঠন। ও গড! অবশেষে আটকে রাখা দম ছাড়ল সে। চেহারায় এখনো সম্মোহিত ভাব। ওদের সামনে রোমহর্ষক দৃশ্যটার দিকে তাকিয়ে আছে অপলক। কি ওটা? রানার হৃৎপিণ্ড প্রায় 1 গ্যালন অ্যাড্রেনালিন ছড়িয়ে দিয়েছে সারা শরীরে, তবে নিজেকে নিয়ন্ত্রণ রাখলো ও সম্পূর্ণ শান্ত। খুঁটিয়ে দেখছে ও, মূর্তি নয়, যেন একটা টাওয়ার। সব মিলিয়ে এমন তার চেহারা যেন কোনো সায়েন্স ফিকশন বা হরর সিনেমা থেকে বেরিয়ে এসেছে। ভৌতিক মূর্তিটা ঋজু ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। বিকৃত একটা মরার মতো ভীতিকর। ঠোঁট ফাঁক হয়ে বেরিয়ে পড়ছে দাঁতগুলো। অক্ষিকোটরে গভীর গর্ত। মূর্তিমান আতঙ্কটা প্রায় 7 ফুট লম্বা আন্দাজ করল রানা। একটা কাঁধের উপর খাড়া হয়ে আছে হাড় সর্বস্ব, হাত
মুঠোয় ধরে আছে মুগুরের হাতল, যেন কারো মাথা ফাটিয়ে দিতে উদ্যত। কোলম্যানের উজ্জ্বল আলো প্রতিফলিত হচ্ছে গা থেকে, যেন হলদেটে ফাইবার গ্লাস রেজিন দিয়ে মোড়া শরীরটা। হুয়াস্কারের গুপ্তধন যারা পাহারা দিচ্ছিল তাদের মধ্যে এই লোকটাই সবার শেষে মারা গেছে। দেখে মনে হচ্ছে স্বচ্ছ আবরণের ভেতর জ্যান্ত আর অক্ষত রয়েছে সে। ওর এই অবস্থা হলো কি করে? ফিসফিস করে জানতে চাইল হপকিন্স। বিশাল গুহার ছাদটার দিকে আঙ্গুল তাক করল রানা। জমিনের উপর থেকে লাইমস্টোনের সিলিং বেয়ে পানি চোয়াচ্ছে, কার্বন ডাইঅক্সাইড আছে ওতে, ফোঁটা ফোঁটা পানি পড়েছে গায়ে মাথায়। ধীরে ধীরে একটা আবরণ তৈরি হয়েছে সারা শরীরে। পেপার ওয়েটের ভেতর পিঁপড়ে বা কাঁকড়া দেখেছেন কখনো? এর অবস্থাও ঠিক সেরকম। কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকা অবস্থায় মারা গেল কিভাবে? ভয় কাটিয়ে উঠে স্বাভাবিক হতে শুরু করেছে জুলিয়া। রানাকে ছেড়ে দিল। জমাট বাঁধা স্বচ্ছ আবরণের উপর হাত বুলালো রানা। খোলস ভেঙে পরীক্ষা না করলে বোঝবার উপায় নেই। অবিশ্বাস্য বলে মনে হতে পারে, তবে পদ্ধতিটা আন্দাজ করা কঠিন নয়। মারা যাচ্ছে বুঝতে পারার পর নিশ্চয়ই একটা অবলম্বনের সাহায্যে নিজেকে খাড়া রাখার ব্যবস্থা করে সে। মাথার উপর হাতটাকেও কোনোভাবে উঁচু করে রাখে, তারপর আত্মহত্যা করে, সম্ভবত বিষ খেয়ে। প্রাণ দিয়ে হলেও দায়িত্ব পালন করার একটা দৃষ্টান্ত বলতে হবে, বিড়বিড় করল শামীম। যেন কি একটা রহস্যময় শক্তির আকর্ষণ এড়াতে না পেরে দুপা সামনে এগুলো জুলিয়া। বিস্ফোরিত চোখে রোমহর্ষক মূর্তিটার দিকে মুখ উঁচু করে তাকালো। যে লম্বা, দৈহিক গড়ন আর সোনালি চুল দেখছি, চাচা বয়ান বলে মনে হচ্ছে, বলল সে। হ্যাঁ, অনেক লম্বা পথ পাড়ি দিয়ে এখানে এসেছে ও, বলল রানা। চোখের সামনে হাত গড়িয়ে তুলে সময় দেখল। কোলম্যান থেকে আর 2.5 ঘন্টা আলো পাবো আমরা। এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করা ঠিক হচ্ছে না। অবিশ্বাস্য হলেও সত্যি, অদ্ভুত গুহাটা এত চড়া যে কোলম্যানের উজ্জ্বল আলো সেটা শেষ পর্যন্ত পৌঁছায়নি। দেওয়ালগুলো কত দূরে বোঝার কোনো উপায় নেই। মাথার উপর শুধু খিলান আকৃতির সিলিং দেখা যাচ্ছে, তাও এত উঁচু যে অস্পষ্ট লাগছে। মানুষের তৈরি এত বিরাট কোনো কাঠামো আগে কখনো দেখেনি ওরা। ছাদ থেকে বিশাল থামের মতো অসংখ্য লাইমস্টোনের ঝুড়ি নেমে এসেছে। কোনো কোনো ঝুড়ি মেঝেতে স্তূপ তৈরি করেছে। কিংবদন্তিমাকার জন্তু বা পিশাচের মতো দেখতে সেগুলো। কিছুক্ষণ হাঁটার পর দেওয়াল দেখতে পেল ওরা। গায়ে দাঁতের মতো চকচক করছে ক্রিস্টাল। গুহার মেঝে ঢালু হয়ে নেমে এসেছে, শেষ হয়েছে একটা নদীর পাড়ে। নদীটা প্রায় 100 ফুট চড়া হবে। কালো পানিতে আলো পড়ায় রং হয়ে উঠল পান্না সবুজ। 9 নটস স্রোতের গতিবেগ আন্দাজ করল রানা। পাথর সাজানো কিনারা দিয়ে কলকল শব্দ ছুটে চলেছে পানি। প্যাসেজ থাকতে এই আওয়াজটাই শুনতে পেয়েছিল ওরা। নদীর মাঝখানে নিচু লম্বা একটা দ্বীপ দেখা যাচ্ছে। মরুভূমির তলায় অচেনা একটা নদী আবিষ্কার করে বিস্মিত হলো ওরা। তবে ওদেরকে অভিভূত করে তুল্য চোখ দাদানো একটা দৃশ্য। এরকম দৃশ্য গত কয়েক শতাব্দীর মানুষ কোনোদিন দেখেনি। নদীর মাঝখানে দ্বীপটার উপর সোনা আর সোনার তৈরি আর্টিফ্যাক্টে আক্ষরিক অর্থেই একটা পাহাড় তৈরি হয়ে আছে। কোলম্যান আর একজোড়া টর্চের আলো পড়ায় সোনার পাহাড় ওদের চোখ ধাঁধিয়ে দিল। কেউ ওরা কোনো কথা বলল না বা এক চুল নড়ল না। মনে হলো যেন স্বপ্ন দেখছে। কথা বললে বা নড়ে উঠলে ঘুমটা ভেঙে যাবে। এখানে রয়েছে হুয়াস্কারের সেই সোনার চেইন, বৃত্তাকারে কুণ্ডলি পাকানো, বৃত্তটা 33 ফুট উঁচু। এখানে আরো রয়েছে সেই গোল্ডেন সান ডিস্ক,
সূর্য মন্দির থেকে নিয়ে আসা অদ্ভুত সুন্দর নকশা করা কয়েকশো অমূল্য পাথর দিয়ে সাজানো। সোনার তৈরি গাছের চারা, পদ্ম ফুল, পাখি, মাছ ইত্যাদি সংখ্যা এত বেশি যে গুণে যেন শেষ করা যাবে না। আরও আছে রাজা ও দেবতাদের স্বর্ণ মূর্তি, বিভিন্ন আকৃতির নগ্ন নারী মূর্তি ও অসংখ্য, সবই সোনার তৈরি। আর আছে অলংকার ও ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার্য নানা রকম পাত্র, বাঁশি, মুকুট, সবগুলো রত্নখচিত। বিস্ময়ের সকল সীমা ছাড়িয়ে গেল টনকে টন সোনা দিয়ে তৈরি বিছানা, চেয়ার, টেবিল সহ বিভিন্ন ধরনের ফার্নিচার দেখে। নিরেট সোনা দিয়ে তৈরি বিশাল একটা সিংহাসন রয়েছে, খানিক পর পর রূপার ফুল দিয়ে সাজানো। এখানে শেষ নয়, সারির পর সারিতে ভূতের মতো দাঁড়িয়ে রয়েছে সোনার তৈরি খোলসে আবৃত ইনকা রাজ পরিবারের 12 পুরুষ সদস্যরা। প্রত্যেকের পাশে তার নিজের বর্ম আর মুকুট রয়েছে, সঙ্গে মূল্যবান পরিচ্ছদ। স্বপ্নেও কখনো ভাবিনি, নরম গলায় ফিসফিস করলে জুলিয়া, পৃথিবীর কোথাও এরকম কালেকশন থাকতে পারে। শামীম আর হপকিন্স বোবা হয়ে গেছে, কেউ তারা কোনো কথা বলতে পারল না, দুজনেই হা করে তাকিয়ে থাকলো শুধু। ভাবতে আশ্চর্য লাগে, কয়েক হাজার কিলোমিটার সাগর পাড়ি দিয়ে এসব ওরা এখানে নিয়ে এলো কিভাবে? তখনকার দিনে নল খাগড়ার ভেলা ছাড়া আর কিছু বানাতে পারতো না ইনকারা। তাজ্জব হয়ে গেল রানা। ধীরে ধীরে মাথা নাড়ল জুলিয়া, চেহারায় বিষণ্ণতা ফুটে উঠল। যদি পারেন কল্পনা করুন, এখানে আমরা প্রি কলম্বিয়ান যুগে সর্বশেষ সভ্যতার সর্বমোট ধন সম্পদের ক্ষুদ্র একটা অংশ মাত্র দেখতে পাচ্ছি। বেশিরভাগই তো স্প্যানিশরা লুট করে নিয়ে গেছে। ভাবুন তাহলে তার পরিমাণ কি হতে পারে। হঠাৎ সোনার মতোই জিলিক দিয়ে উঠল শামীমের চেহারা। স্প্যানিশরা যাই নিয়ে যাক না কেন, মাখনটুকু নিয়ে যেতে পারেনি, এ আমি নির্দ্বিধায় বলতে পারি। দ্বীপে যাবার উপায় হবে কি? জিজ্ঞেস করলো জুলিয়া। আর্টিফ্যাক্টগুলো আমি পরীক্ষা করতে চাই। আর আমি চাই ক্লোজ আপ ছবি তুলতে, বলল হপকিন্স। হেঁটে নদী পার হতে চান? জিজ্ঞেস করলো শামীম। বেশি না, 30 মিটার হাঁটলেই হবে, তবে স্রোতে বেসে গেলে আমি কিছু জানি না। গুহার চারদিকের মেঝেতে আলো ফেললো রানা। দেখে মনে হচ্ছে চাচা পয়া আর ইনকারা ব্রিজটা সঙ্গে করে ফেরত নিয়ে গেছে। যা কিছু করার এখান থেকে করতে হবে, দ্বীপে যাবার কোনো উপায় দেখছি না। আমি টেলিপোর্টও ব্যবহার করব আর প্রার্থনা করব প্লাস যাতে অত দূরে পৌঁছায়, বলল হপকিন্স। শামীম জানতে চাইল, কিরকম দাম হবে আন্দাজ করতে পারো? আগে ওজন করতে হবে, বলল রানা। তারপর জানতে হবে চলতি বাজারে সোনার কি দর। দুর্লভ আর্টিফ্যাক্ট হিসেবে দাম হাঁকতে হবে 3 গুণ বেশি। এক্সপার্টরা যে মূল্য আন্দাজ করেছিলেন তার চেয়ে কয়েক গুণ বেশি হবে বলে আমার ধারণা, বলল জুলিয়া। তবু কত? 1500? 1000 মিলিয়ন ডলার? এমন ভঙ্গিতে মাথা নাড়ল জুলিয়া যেন দম ফেলতে কষ্ট হচ্ছে তার। আমি জানি না, বোধ হয় আরো বেশি, অনেক বেশি। ওগুলোর কোনোই মূল্য নেই, বলল রানা, যতক্ষণ না উদ্ধার করে এখান থেকে বের করা যায়। বড় আকারের জিনিসগুলো সরানো সহজ কাজ হবে না, বিশেষ করে চেইনটা। স্রোত কিরকম জোরালো দেখতেই তো পাচ্ছি। দ্বীপটা থেকে এখানে আনতেই 12টা বেজে যাবে। তারপর সরু প্যাসেজ দিয়ে বের করে নিয়ে যেতে হবে পাহাড়ের চূড়ায়। ওখান থেকে নামাতে হলে হ্যাভি ট্রান্সপোর্ট হেলিকপ্টার দরকার হবে। তো শুধু চেইনটার জন্যই লাগবে একটা হেলিকপ্টার। তার মানে মেজর একটা অপারেশন, মন্তব্য করল হপকিন্স।
তবে কাজটা আমাদেরকে করতে হবে না, এই যা ওকে। জুলিয়ার চোখে প্রশ্ন। আমাদেরকে করতে হবে না মানে? আমরা ছাড়া কে ওগুলো বের করে নিয়ে যাবে? আপনি ভুলে গেছেন একপাশে সরে দাঁড়িয়ে স্বল্পে মা চাকো বন্ধুদের পথ ছেড়ে দিতে হবে। সোনা আর আর্টিফ্যাক্টের পাহাড় দেখে কথাটা সত্যি বলে গিয়েছিল জুলিয়া। এটা অন্যায়, প্রতিবাদের সুরে বলল সে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ ট্রেজার আবিষ্কার করেছি আমরা, অথচ রিকভারি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবো না। আপনি অভিযোগ করছেন না কেন? জিজ্ঞেস করল রানা। ওর দিকে ভ্রু কুচকে তাকালো জুলিয়া। কি বলতে চাইছেন? আপনার অনুভূতি সম্পর্কে প্রতিদ্বন্দ্বীদের সচেতন করুন। আপনি একটা পাগল। বহুল ব্যবহৃত বাসি বিশেষণ, মন্তব্য করল শামীম। নতুন কিছু বলুন। শামীমের কাঁধ থেকে রশির কয়েলটা নিয়ে একটা লুপ তৈরি করল রানা। লুপটা ছেড়ে দিল পানির উপর দিয়ে দ্বীপ লক্ষ্য করে। সোনার তৈরি একটা বানরের গলায় আটকালো সেটা। আনন্দে হৈ হৈ করে উঠল সবাই। হেলিকপ্টার নিয়ে ওদের ঘাঁটি অর্থাৎ প্ল্যাটফর্মে নামার সময় কিছু একটা ঘটেছে বলে আশঙ্কা করল রানা। বাহন বা আরোহীকে অভ্যর্থনা জানানোর জন্য ডেকে কেউ নেই। ফেরিটাকে দেখে মনে হচ্ছে পরিত্যক্ত। অটোডেক খালি, হুইল হাউসও কেউ নেই। নোঙ্গর ফেলা হয়নি, অথচ বেশিও যাচ্ছে না। অগভীর পানিতে রয়েছে ফেরি, কাদা থেকে 2 মিটার উপরে তার খোল। শান্ত সাগর, ফেরি দোল খাচ্ছে না। কাঠের ডেকে হেলিকপ্টার নামিয়ে ইঞ্জিন বন্ধ করল রানা। ধীরে ধীরে টারবাইন আর রোটর ব্লেডের আওয়াজ থেমে গেল। পুরো 1 মিনিট অপেক্ষা করলো, কিন্তু কেউ এলো না। দরজা খুলে ডেকে নেমে পড়ল। দাঁড়িয়ে আছে, জানে কিছু একটা ঘটবে। অবশেষে একটা সিঁড়ির আড়াল থেকে বেরিয়ে এলো এক লোক। এগিয়ে এসে রানার কাছ থেকে 15-16 ফুট দূরে দাঁড়ালো সে। নকল চুল দাঁড়িয়ে থাকলেও এই লোকটাই যে ফেরতের ডক্টর গ্যারি রুবিনের ভূমিকা অভিনয় করেছিল বুঝতে অসুবিধে হলো না রানার। মার্ফি হুকের হাসি দেখে মনে হচ্ছে অনেক কষ্টে প্রকাণ্ড একটা মাছ ধরেছে সে। আপনি কি পথ হারিয়ে এদিকে চলে এসেছেন? জিজ্ঞেস করল রানা, এতটুকু বিচলিত নয়। দেখা যাচ্ছে আপনি আমার জীবনে একটা বিচ্ছিরি অভিশাপ হয়ে উঠতে চাইছেন মিস্টার রানা। এখনো হাসছে মার্ফি হুক। মন্দ লোকদের সাহায্য করতে পছন্দ করি আমি। আজকাল কোন নামটা ব্যবহার করছেন? জেনে আপনার কোনো লাভ হবে না, তবু বলি, আমি মার্ফি হুক। দুঃখিত, আবার দেখা হওয়ায় খুশি হয়েছি এ কথা বলতে পারছি না। আরো 2 পা এগুলো হুক রানার কাঁধের উপর উকি দিয়ে হেলিকপ্টারের ভেতরটা দেখার চেষ্টা করলো। তার হাসি ম্লান হয়ে গেল, উদ্বেগ ফুটল চেহারায়। আপনি একা কেন? বাকি সবাই কোথায়? বাকি সবাই মানে? না বোঝার বান করল রানা। ডক্টর জুলিয়া, স্যাম হপকিন্স আর আপনার বন্ধু মিস্টার শামীম। আরোহীদের তালিকা যখন মুখস্থ করে রেখেছেন, আপনি বলুন কোথায় তারা। প্লিজ মিস্টার রানা, আমার সঙ্গে চালাকি করবেন না। ওদের খিদে পেয়েছিল, তাই সান ফিলিপির একটা সি ফুড রেস্তোরাঁয় নামিয়ে দিয়ে এসেছি। আপনি মিথ্যে কথা বলছেন। ফেরি ডেকে চোখ বোলাবার প্রয়োজন অনুভব করল না। রানা নিশ্চিতভাবে জানে ওর দিকে রাইফেল তাক করা আছে। তা সত্ত্বেও রিজু ভঙ্গিতে স্থির দাঁড়িয়ে থাকলো ডক্টর রুবিনের খুনির চোখে চোখ রেখে। তাহলে আপনি মামলা ঠুকে দিন, বলে হেসে উঠল। পরিস্থিতিটা আপনি বুঝতে পারছেন না, পারলে হাসি বেরোতো না। কেন বুঝতে পারবো না? এখনো হাসছে রানা। হুয়াস্কারের গুপ্তধন চান আপনি, তাই না? ওটা পাবার জন্য দরকার হলে মেক্সিকোর অর্ধেক লোককে মেরে ফেলতেও দ্বিধা করবেন না, ঠিক? সৌভাগ্যই বলতে হবে,
তার কোনো দরকার হবে না, যদিও স্বীকার করতে আপত্তি নেই যে 10 বিলিয়ন মার্কিন ডলার যে কোনো ঝুঁকি নিতে উৎসাহিত করে। আপনার জানতে ইচ্ছে করছে না আপনারা যেখানে তল্লাশি চালাচ্ছেন আমরাও ঠিক সেখানে কিভাবে তল্লাশি চালাই? সময়টাই বা এক কেন? এবার হুকের হেসে ওঠার পালা। সামান্য একটু চাপ দিতেই কাজ হয়েছে মিস্টার রানা। মিস্টার রেডক্লিফ আর মিস লরেলি গড় গড় করে বলে দিয়েছেন ড্রেগস কুইপুই সম্পর্কে। কাজটা কি ভালো করেছেন একজন কংগ্রেস সদস্যকে টর্চার করে? এই না বললাম, টাকার অঙ্কটা এত বড় যে কোনো ঝুঁকি নিতে উৎসাহ পাওয়া যায়। আমার বন্ধুরা কোথায় আর ক্রুরা? ভাবছিলাম কখন জিজ্ঞেস করবেন। আপনি কি কোনো চুক্তিতে আসতে চান মিস্টার হুক, নাকি ভাবছেন আর কোনো দরকার নেই? মাথা নাড়ল হুক। কেন চুক্তি করতে যাব? দেওয়ার মতো আপনার কিছু থাকবে তো? বিশ্বাস করতে পারি এমন লোকও নন আপনি। তাছাড়া সমস্ত তাসই তো আমার হাতে। সংক্ষেপে মিস্টার রানা, খেলা শুরুর আগেই আপনি হেরে গেছেন। তাহলে উদার ও মহৎ একজন বিজয়ী হিসেবে প্রমাণ করুন নিজেকে, আমার বন্ধুদের হাজির করুন। চিন্তিত ভঙ্গিতে কাজ ঝাঁকাল হুক। একটা হাত তুলে কাকে যেন ইশারা করল। পাথরের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেওয়ার আগে আপনার শেষ স্বাদটা মেটানো যেতে পারে। দৈত্যাকার 4 জন কালো লোক একটা প্যাচেজ থেকে বেরিয়ে এলো, প্রত্যেকের হাতে অটোমেটিক রাইফেল। বন্দীদের এক লাইনে দাঁড় করালো তারা হুকের পেছনে। প্যাচেজ থেকে প্রথমে বেরিয়ে এলো লুসিও, পিছু পিছু এলো কর্ডনো আর রোজাস। সবার শেষে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তার নাম মনে নেই রানার, কিংবা হয়তো কখনো শুনেনি। প্রত্যেকের মুখে কাটাছেঁড়া দাগ আর শুকনো রক্ত দেখা যাচ্ছে, তবে ক্রুদের কারও আঘাতই গুরুতর বলে মনে হলো না। অবস্থা খারাপ দেখা গেল নুমার ডেপুটি ডিরেক্টর জর্জ রেডক্লিফের। নিজের চেষ্টায় হাঁটতে পারছেন না। সশস্ত্র প্রহরীরা তাকে ধরে নিয়ে এলো। বোঝা যায় ভদ্রলোককে নির্মম ভাবে মারধর করা হয়েছে। শার্টটায় রক্ত লেগে রয়েছে, একটা কবজিতে ব্যান্ডেজ বাঁধা, ঠোঁট আর চিবুক ফোলা, যেন মৌমাছি কামড়েছে। তারপর ওখানে দাঁড়িয়ে থাকতে দেখা গেল লরেলি ব্যান্সকে। মুখ ঝুলে পড়েছে, নাক আর ঠোঁট ফোলা, এলোমেলো হয়ে আছে চুল, হাত ও পায়ে আঁচড়ের দাগ। তা সত্ত্বেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার ভঙ্গিতে মর্যাদা প্রকাশ পাচ্ছে। গা জাড়া দিয়ে একজন গার্ডের হাত সরিয়ে দিল। রানাকে দেখে হতাশা ফুটল তার চেহারা। সর্বনাশ, তোমাকে ওরা বন্দি করেছে? অতি কষ্টে মাথা তুলে রেডক্লিফ বিড়বিড় করলেন। আমি আপনাকে সতর্ক করতে চেয়েছিলাম মিস্টার রানা। গলায় জোর নেই, সব কথা শোনা গেল না। হাসল হুক। ভদ্রলোক কথা বলতে কষ্ট পাচ্ছেন। উনি কি বলতে চান আমি জানি। আমরা একটা চার্টার করা ফিশিং বোট নিয়ে প্ল্যাটফর্মে আসি। বিপদে পড়ার ভান করে রেডিওটা ব্যবহার করতে চাই। ফেরিতে উঠেই আমার লোকজন ওদেরকে কাবু করে ফেলে। রেডক্লিফ আর লরেলির অবস্থা দেখে রানার শরীরে এখন যেন আগুন ধরে গেছে। নিজেকে নিয়ন্ত্রণে রাখার জন্য লম্বা করে একবার শ্বাস টানল ও নিঃশ্বাসের সঙ্গে নিঃশব্দে প্রতিজ্ঞা করল ওর সামনে দাঁড়িয়ে থাকা শয়তানটাকে দেখে নেবে সে, তবে এখন নয়। বোকার মতো কিছু না করলে সুযোগ ঠিকই পাওয়া যাবে। স্বাভাবিক ভঙ্গিতে কাছাকাছি রেলিংয়ের দিকে তাকালো রানা। কতটা উঁচু আর দূরে দেখে নিল, তারপর আবার ফিরল হুকের দিকে। একজন ভদ্র মহিলার গায়ে হাত তুলতে আপনার বাঁধল না, তাছাড়া কারণটা কি? ট্রেজারের লোকেশন আপনার তো জানাই আছে। ব্যাপারটা তাহলে সত্যি সন্তুষ্ট দেখালো হুককে। সেরো এল ক্যাপিরুটের চূড়ায় জন্তুটাকে আপনারা দেখতে পেয়েছেন? ওটাই তো হুয়াস্কারের ধন সম্পদ পাহারা দিচ্ছে, তাই না?
মেঘের আড়ালে লুকোচুরি না খেলে যদি আর একটু নিচে নামতেন তাহলে আপনিও ওটাকে দেখতে পেতেন। রানার কথা শুনে হুকের চোখে কৌতূহল পড়ল। আপনারা তাহলে জানতেন আমরা অনুসরণ করছি? কাল হঠাৎ আকাশে দেখা হয়ে গেল, এরপর আপনারা যে আমাদের কার্টারটাকে খুঁজবেন এ তো জানা কথা। আমার ধারণা কাল রাতে আপনি গাল্পের দুদিকে সবগুলো ল্যান্ডিং সাইটে তল্লাশি চালিয়েছেন, লোকজনকে প্রশ্ন করেছেন। সান ফিলিপির কি একজন কিছু না বুঝেই বলে দিয়েছে ফেরিটের কথা। আপনার মাথা দেখছি ভালো কাজ করে। প্রায় করে না। আপনার বুদ্ধিমত্তাকে গুরুত্ব দিয়ে ভুল করেছি আমি। ভাবিনি বেপরোয়া অ্যামেচারের মতো আচরণ করবেন। সংক্ষেপে প্রতিযোগিতার ইতি ঘটিয়েছেন আপনি। আসলে ঠিক কি বলতে চান মিস্টার রানা? হুকের চোখে সন্দেহ। আপনি নেহায়াতে একটা গর্দব, তা না হলে এতক্ষণে ঠিকই বুঝতে পারতেন। গোটা ব্যাপারটাই তো আমাদের প্ল্যানের একটা অংশ। হাসছে রানা। আপনাকে ঘাঁটিতে নিয়ে আসার উদ্দেশ্য ছিল, নিজের অজান্তে আমাদের সেই উদ্দেশ্যই পূরণ করেছেন। এটা স্রেফ একটা নোংরা চাল। আপনি মিথ্যে কথা বলছেন। এটা একটা ফাঁদ বন্ধু। বুদ্ধি খাটান তাহলেই বুঝতে পারবেন। ডক্টর জুলিয়া হপকিন্স আর শামীমকে কেন আমি রেখে এসেছি? ওদেরকে আমি আপনার নোংরা হাতে পড়তে দিতে চাইনি। তাই হোক ধীরে ধীরে বলল, ভোটটা আমরা দখল করতে যাচ্ছি। আপনার তা জানার কথা নয়। নিশ্চিতভাবে জানতাম না সত্যি। ধরে নিন আমার ইনস্টিক কট ওভারটাইম খাটছিল। আরও ব্যাপার আছে। রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করি আমি, কিন্তু এখান থেকে সাড়া দেয়নি কেউ। ধীরে ধীরে হায়নার হিংস্র হাসি ফুটল হুকের মুখে। নাইস ট্রাই মিস্টার রানা। বাচ্চাদের গল্প লেখক হিসেবে আপনি খুব নাম করবেন। আপনি আমার কথা বিশ্বাস করছেন না? রানা যেন অবাক হয়েছে। একটা শব্দও না। এখন তাহলে আমাদেরকে নিয়ে কি করবেন আপনি? দূর, ঠাট্টা করবেন না তো। আবার আগের মতো হাসছে হুক। খুব ভালো করেই জানেন কি করা হবে আপনাদের নিয়ে। একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলা হবে না? একজন কংগ্রেস সদস্যকে খুন করলে যুক্তরাষ্ট্র সরকার আপনাকে ছাড়বে? কেউ জানবে না উনি খুন হয়েছেন, বলল হুক। সব কজন ক্রু সহ আপনাদের ফেরিবোট স্রেফ তলিয়ে যাবে পানির নিচে। দুঃখজনক দুর্ঘটনা। কোনো দিনই জানা যাবে না আসলে কি ঘটেছিল। বাকি সবার কথা ভুলে যাচ্ছেন। ডক্টর জুলিয়া, মিস্টার শামীম, মিস্টার হপকিন্স ক্যালিফোর্নিয়ার কাস্টমস অফিসে রয়েছেন, আপনার নাগালের বাইরে। কাস্টমস আর FBI এজেন্টরা ওদের কাছ থেকে সব কথাই জানতে পারবে। এটা যুক্তরাষ্ট্র নয়, আমরা স্বাধীন সার্বভৌম মেক্সিকোয় রয়েছি। স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত চালাবে, কিন্তু আপনার বন্ধুরা অভিযোগ করা সত্ত্বেও কোনো অপরাধ বা অশুভ কিছু ধরা পড়বে না। তার মানে বলতে চাইছেন স্থানীয় কর্তৃপক্ষকে কিনে নেবেন আপনি? কিছু কিছু অফিসার ও আমলাকে ট্রেজারের ভাগ দেব বলে কথা দিয়েছি। অস্তমান সূর্যের দিকে তাকালো হুক। গল্প গুজব তো অনেক হলো, এবার কাজ শুরু করা যাক। একজন লোকের নাম ধরে ডাকলো সে। নামটা শুনে রানার শরীরে হিম শীতল একটা শিহরণ বয়ে গেল। ডেলগাদো, এদিকে এসো। যে ভদ্রলোক তোমাকে নপুংসক বানিয়েছেন তাকে কিছু বলবে না? একজন গার্ডের পিছন থেকে বেরিয়ে এলো মোপাক ডেলগাদো। এগিয়ে এসে রানার সামনে দাঁড়ালো সে। ঠোঁটের ফাঁকে দোসারি দাঁত দেখা যাচ্ছে, শক্তভাবে সেটে রয়েছে পরস্পরের সঙ্গে। বলেছিলাম তুমি যেমন আমাকে ভুগিয়েছ আমিও তেমনি তোমাকে ভোগাবো, মনে আছে? আমি জানতে চাই কংগ্রেস সদস্য মিস লরেলির এই অবস্থার জন্য তুমি দায়ী কিনা। কথা বলার সময় প্রথমে এক পা, তারপর আরো এক পা লরেলির দিকে এগোলো রানা। যেই দায়ী হোক আমি তাকে খুন করব।
হেসে উঠল হুক। না মিস্টার রানা, না, আপনি কাউকে খুন করার সুযোগ পাচ্ছেন না। এখানে খুন করার অধিকার একা শুধু আমাদের আছে, নেই। এমনকি মেক্সিকোতেও সাক্ষী রেখে খুন করা হলে ফাঁসিতে ঝুলতে হয়। মানলাম, তীক্ষ্ণ হলো হুকের দৃষ্টি। কিন্তু আপনি সাক্ষী কোথায় দেখতে পাচ্ছেন? ফাঁকা সাগরের চারদিকে একবার চোখ বুলিয়ে নিন। সবচেয়ে কাছের জমিন ফাঁকা মরুভূমি, এখান থেকে 20 কিলোমিটার দূরে। আর একমাত্র যে বোটটা স্টার বোট সাইডে দেখা যাচ্ছে, ওটা আমাদের, ভাড়া করে এনেছি। চোখ তুলে হুইল হাউসের দিকে তাকালো রানা। ফেরি বোর্ডের পাইলট। একযোগে ঘুরে গেল সবগুলো মাথা, শুধু রেড ক্লিপের মাথাটা বাদে। কারো চোখে ধরা না পড়ে রানার উদ্দেশ্যে ছোট্ট করে মাথাটা একবার ঝাঁকালেন তিনি। তারপর খালি পাইলট হাউসের দিকে একটা হাত তুললেন। ওহে রামপাম, চিৎকার করলেন তিনি, জান বাঁচাও, লুকিয়ে পড়ো কোথাও, জলদি। এক ছুটে রেলিং টপকে সাগরে পড়ার জন্যে মাত্র 3 সেকেন্ড দরকার ছিল রানার। চোখের কোণ দিয়ে অকস্মাৎ নড়াচড়াটা দেখে ফেলল দুজন গার্ড। জট করে ঘুরেই অটোমেটিক রাইফেল থেকে এলো পাতাড়ি গুলি করল। লক্ষ্য স্থির করেনি, দেরিও করে ফেলেছে। নিচে পড়ল রানা, অদৃশ্য হয়ে গেল ঘোলা পানির তলায়। আরো গল্প কবিতা আমাদের চ্যানেলটি লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।